গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ করাটা। এক কথায় বলা যায় যে রসায়ন শিল্পে পিএইচ এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা গেল আমাদের রসায়ন শিল্পে পিএইচ এর গুরুত্ব। এরপরে আসি আমরা টয়লেট্রিজে পিএইচ এর গুরুত্ব। টয়লেট্রিজে পিএইচ এর গুরুত্ব। আচ্ছা, যদি কোনোটা মিস হয়ে যায় তাহলে তোমরা রেকর্ড ক্লাস থেকে সেই জায়গাগুলো কিন্তু আবার তোমরা দেখে নিতে পারো। ওকে, টয়লেট্রিজে পিএইচ এর গুরুত্ব বা টয়লেট্রিজে পিএইচ এর গুরুত্ব। আচ্ছা, এখন টয়লেট্রিজ বলতে সাধারণত কিন্তু আমাদের কি বোঝায়? টয়লেট্রিজ বলতে কিন্তু টয়লেট না, টয়লেট্রিজ বলতে মূলত কিন্তু আমাদের বোঝানো হয়, আচ্ছা অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করে থাকো তোমরা, সেটা হচ্ছে সাধারণত আমরা যে সাবানটা ব্যবহার করি গায়ে দেওয়ার জন্য এবং কাপড় কাচার জন্য, সেই সাবানটাকে বলা হয় কিন্তু টয়লেট সোপ। সেই সাবানটাকে বলা হয় টয়লেট সোপ। আমরা গায়েও যে সাবানটা দিই সেটাও কিন্তু টয়লেট সোপ। শুধুমাত্র টয়লেটে ব্যবহার করার জন্য যে সাবানটা আমরা ব্যবহার করি সেটাকে টয়লেট সোপ বলে না, বা কাপড় কাচার যে সাবানটা সেটাকেও টয়লেট সোপ, সবগুলোকেই টয়লেট সোপ বলা হয়। অর্থাৎ টয়লেট্রিজ বলতে সাধারণত ব্যক্তিগত পণ্যকে বোঝানো হয়। যেমন আমরা প্রতিদিন আমাদের যে প্রয়োজনীয় যে টয়লেট্রিজ সামগ্রীগুলো ব্যবহার করি, যেমন তোমাদের সাবান বলো, শ্যাম্পু বলো, তারপর ত্বকে তোমরা যে মেয়েরা যে বিভিন্ন রকমের ক্রিমগুলো ব্যবহার করো বা ফেস ওয়াশগুলো যে ব্যবহার করো, তারপর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্ট দিয়ে যে আমরা ব্রাশ করি সেই টুথপেস্টের কথা বলো, এরকম অনেক অনেক পণ্য রয়েছে। তারপর এই সকল যে পণ্য উৎপাদনের সময় একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হয় আমাদের, যেটা যে এই উৎপাদিত পণ্যগুলো আমরা যে ব্যবহার করব সেগুলো যেন আমাদের ত্বক, চুল, দাঁত বা দেহের অন্য কোনো অংশের জন্য ক্ষতি না করে। আর যদি ক্ষতি না করে তাহলে সেটাকে অবশ্যই কি করতে হবে, সেখানে অবশ্যই পিএইচ এর মানটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। পিএইচ এর মানটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য, অর্থাৎ তোমরা যদি ক্রিম ইউজ করো তাহলে সেই ত্বকের জন্য সেটা ক্ষতিকর হবে। টুথপেস্টের যেটা পিএইচ এর মান নিয়ন্ত্রণ না থাকলে সেই টুথপেস্টটা আমাদের দাঁতের জন্য ক্ষতিকর হবে। তো এই রকম বিভিন্ন রকমের বিষয় রয়েছে যে সবগুলো জায়গায় আমাদের পিএইচ মানটা নিয়ন্ত্রণ করতে হবে, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপরে আমরা যদি আসি আর একটা টপিকসে, সেটা হচ্ছে সাবান। যে সাবানটা আমাদের দেহে আমরা ব্যবহার করি সেইটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন এই সাবানটা যদি আমাদের শরীরটাকে বৈরী ভাব তৈরি করতে না পারে, অর্থাৎ আমাদের ত্বকের স্বাভাবিক পিএইচ এর মান হচ্ছে 4.5 থেকে 5। আমাদের ত্বকের স্বাভাবিক পিএইচ এর মান হচ্ছে 4.5 থেকে 5.0। তো এখন আমাদের ত্বকের জন্য যে সাবানটা বা যেই কসমেটিক্স গুলো সাধারণত ব্যবহার করা হবে, যেমন আমাদের শরীরের হাত, পা, মাথা, গা, এগুলোর ত্বকটা যতটা না সেন্সিটিভ, তারপর আমাদের মুখমণ্ডলের যে ত্বকটা রয়েছে এই ত্বকটা কিন্তু আরো বেশি সেন্সিটিভ। তো প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কিন্তু পিএইচ মানটা বা পিএইচ এর যে নিয়ন্ত্রণটা এটা কিন্তু আলাদা আলাদা হবে। তো ত্বকের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে ত্বকের স্বাভাবিক পিএইচ হচ্ছে আমাদের 4.5 থেকে 5.0। ওকে, তো ত্বকের প্রধান উপাদান হচ্ছে আমাদের প্রোটিন উপাদান, যেটা তার নাম হচ্ছে কোলাজেন। ত্বকের প্রধান প্রোটিন উপাদান হচ্ছে ত্বকের প্রধান প্রোটিন উপাদান ত্বকের প্রধান প্রোটিন উপাদান হচ্ছে আমাদের কি, কোলাজেন। কোলাজেন, কোলাজেন। তো এইটা হচ্ছে আমাদের স্বাভাবিকতা বজায় রাখার জন্য ত্বকের অম্লীয় সমতা অক্ষুণ্ণ রাখা জরুরি। তাই ত্বকে ব্যবহৃত সাবানের পিএইচ মানটা অবশ্যই 4.5 থেকে 5.0 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, আবার দেখো ছোট একটা বাচ্চা শিশুর কথা যদি চিন্তা করি, যেমন 2-1 মাসের বয়সের যদি শিশুর কথা চিন্তা করি, তার কিন্তু ত্বকের স্বাভাবিক পিএইচ হচ্ছে 7 থেকে 8 এর মধ্যে হতে হবে। তাই স্বাভাবিক মানুষের জন্য ব্যবহৃত সাবান শিশুর জন্য প্রযোজ্য নয়। এই জন্যই দেখবা যে সাধারণত বাচ্চা শিশুদের শরীরে ব্যবহারের জন্য আলাদা ধরনের সাবান ব্যবহার করা হয়। অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না, যার কারণে ছোট বাচ্চাদের শরীরেও কিন্তু বড়দের সাবান ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে ওই সাবানটা ব্যবহার করলে ওই বাচ্চা শিশুটার জন্য কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। এই কারণে
আমাদেরকে অবশ্যই ছোট বাচ্চা শিশুদের জন্য যে সাবানটা ব্যবহার করতে হবে সেটা তাদের মতো, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না এখানে, বাচ্চা শিশুদের জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের খুব উল্লেখযোগ্য নাম করা কিছু ব্র্যান্ড রয়েছে, সেগুলো কিন্তু তাদের ক্রিম, তাদের সাবান, তাদের লোশন কিন্তু তৈরি করে থাকে, সেগুলো কিন্তু ব্যবহার করা উচিত। হ্যাঁ, যেমন ছোট বাচ্চা শিশুর ত্বকের স্বাভাবিক পিএইচ এর মানটা কিন্তু কত হয়, 7 থেকে 8 এর মধ্যে হয়। হ্যাঁ, 7 থেকে 8, অর্থাৎ 7.0 থেকে 8.0, 7.0 থেকে 8.0। ওকে, আচ্ছা, এখন দেখো টুথপেস্টের ক্ষেত্রে আসি। টুথপেস্টের ক্ষেত্রে যদি আমাদের পিএইচ এর মানটা কিন্তু 8 হওয়া প্রয়োজন টুথপেস্টের, কেননা মুখের ভেতরে পিএইচ হচ্ছে আমাদের ক্ষারীয়। ঠিক আছে, মুখের ভেতরে আমাদের পিএইচ হচ্ছে কত, ক্ষারীয়। এই দেখো, এই ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মুখের ভেতরে পিএইচ হচ্ছে আমাদের 8.0। ওকে, আচ্ছা, আর শিশুর জন্য, শিশুর ত্বকের জন্য যে 7.0 থেকে 8.0, এইটা হচ্ছে তাদের স্বাভাবিক পিএইচ। ঠিক আছে, আচ্ছা, আবার কাপড় কাচা সাবান বা বিভিন্ন ডিটারজেন্ট যেগুলো আমরা কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি, সাধারণত সেই ডিটারজেন্টগুলোর পিএইচ মানটা 11 থেকে 13 এর মধ্যে হতে হবে। সেই ডিটারজেন্টের পিএইচ মানটা কত হতে হবে, 11.0 থেকে 13.0। হ্যাঁ, সেই সাবান এবং ডিটারজেন্টের পিএইচ মানগুলো 11.0 থেকে 13.0 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো তোমাদেরকে একটা জিনিস আমি এখানে একটু বলে নিই, অনেকেই জায়গাটা ভুল করো। হ্যাঁ, অনেকেই জায়গাগুলো ভুল করো। মনে করো 2. আচ্ছা, এটাকে কিভাবে উল্লেখ করতে হয়, এইটা অনেকেই বলো কি যে 2.78 স্যার, 2.78। হ্যাঁ, 2.78, এটা কিন্তু বলা যাবে না। অনেকে এই জায়গাগুলোকে ভুল করে বলো। দশমিকের পরের সংখ্যাগুলো সাধারণত পূর্ণ সংখ্যা নয়, এগুলো হচ্ছে ভগ্নাংশ বা আংশিক সংখ্যা, যার কারণে সেগুলোকে পূর্ণভাবে উচ্চারণ করা যাবে না, সেগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, 2.78 বা আরো যদি থাকে সেগুলোকে আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। অনেকে কিন্তু এই জায়গাগুলো ভুল করো, এটা আর কখনোই, যারা এই ভুলটা করো তারা কখনোই আর এই ভুলটা করবে না। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে বিভিন্ন রকমের যে টয়লেট্রিজ সামগ্রীগুলো আমরা ব্যবহার করি, আরো অনেক অনেক আছে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু পিএইচ মানটা নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। এই টয়লেট্রিজ শিল্পের ক্ষেত্রে বা টয়লেট্রিজ বা বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রে এতক্ষণ আমরা আলোচনা করলাম, বা এদের যে গুরুত্ব রয়েছে এই গুরুত্বগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের আরো একটা খুব খুব ইম্পর্টেন্ট টপিকস রয়েছে, সেটা হচ্ছে আমাদের ঔষধ সেবনে। ঔষধ সেবনে এইটা আলোচনা করব। আমরা প্রতিনিয়ত এখন এমন হয়ে পড়ছে, আমাদের শরীর এমন হয়ে পড়ছে যে সকলকেই কোনো না কোনো ঔষধ আমাদের প্রতিদিন গ্রহণ করতে হচ্ছে। বিশেষ করে কারো কোনো সমস্যা না থাকলেও গ্যাসের সমস্যাটা দেখবা প্রতি বাড়িতে বাড়িতে রয়েছে। হ্যাঁ, ঔষধ সেবনে পিএইচ এর গুরুত্ব। ঔষধ সেবনে পিএইচ এর গুরুত্ব। এই ঔষধ সেবনে আমরা যে ঔষধগুলো খাই, সেই ঔষধের জন্য সাধারণত এই ঔষধটা হচ্ছে কিন্তু এক ধরনের রাসায়নিক যৌগ। হ্যাঁ, এক ধরনের রাসায়নিক যৌগ। এই জন্য খুব জরুরি ছাড়া বা খুব প্রয়োজন ছাড়া কিন্তু আমাদের ওষুধ খাওয়াটা ঠিক না। খুব এমার্জেন্সি ছাড়া। দেখো, এখন এই ঔষধের যে দ্রবণ রয়েছে, সেই দ্রবণে কিন্তু আমাদের যে পিএইচ এর উপর যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। হ্যাঁ, সাধারণত আমরা বলতে পারি যে এই মানুষের শরীরে প্রতিটি তন্ত্রের যে কোষগুলো রয়েছে, এই কোষগুলোতে শারীরবৃত্তীয় বিভিন্ন বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, এখন এই শারীরবৃত্তীয় পিএইচ মান ভিত্তিক কোনো প্রক্রিয়ায় ব্যতিক্রম ঘটলে কিন্তু আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, যেটা আমরা এর আগেও তোমাদেরকে বলেছি। এখন অসুস্থ শরীরকে সুস্থ করতে গেলে ওষুধ নামক একটা রাসায়নিক পদার্থ আমরা কিন্তু মুখে খাই অথবা ইনজেকশনের মাধ্যমে সেটা কিন্তু গ্রহণ করি। শুধু মুখে খাওয়াটাকেই সেবন বলছে না, ইনজেকশনের মাধ্যমে যেটা গ্রহণ করা হয় ওটাকেও সেবন বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে যখন আমরা আমাদের মানব শরীরে পিএইচ এর মানের তারতম্য ঘটে, তখন আমরা কি হয়, স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এই অসুস্থতা থেকে আমাদেরকে সুস্থ হয়ে ওঠার জন্য
আমাদের এই ঔষধ নামক একটা কেমিক্যাল গ্রহণ করতে হয়। এগুলো কিন্তু কেমিক্যাল, রাসায়নিক। তো সেটা হয় সেগুলো কি ট্যাবলেট আকারে বা ক্যাপসুল আকারে আমরা মুখে খাই, অথবা ইনজেকশন আকারে আমাদের ডিপ মাসলে অথবা ইন্ট্রাভেনাস আইভি ইনজেকশন ব্যবহার করতে হয়, যেটা আমাদের ভেনে দিতে হয়। ঠিক আছে, তো দুটো মাধ্যমে সাধারণত আমাদের ইনজেকশন গ্রহণ করি আমরা। দুটো মাধ্যম কি কি? একটা হচ্ছে আমাদের শিরা উপশিরার মধ্য দিয়ে, আর একটা হচ্ছে মাসেলে, মাংসপেশিতে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো মুখে গ্রহণ করা যে ওষুধ রয়েছে এবং চোখে দেওয়া যে ড্রপ রয়েছে, চোখেও কিন্তু আমরা ড্রপ দিই, এগুলো কিন্তু এক ধরনের কেমিক্যাল। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই ওষুধগুলো কি হয়, আমাদের অন্তঃকোষে শোষিত হয়, হ্যাঁ, এবং রক্ত প্রভাবে মিশে অসুস্থ তন্ত্রে ক্রিয়া করে এবং সুস্থতা আমরা অনুভব করি। যেমন চোখের পানির পিএইচ, এই মানগুলো লিখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের পানির পিএইচ কত? চোখের পানির পিএইচ হচ্ছে আমাদের 4.8 থেকে 7.5, 4.8 থেকে 7.5। তারপরে মুখের লালার পিএইচ, মুখের লালার পিএইচ হচ্ছে আমাদের 6.35 থেকে 6.38। তারপরে মাতৃদুগ্ধের পিএইচ, কত? মাতৃদুগ্ধের পিএইচ মান 6.6 থেকে 6.9, 6.6 থেকে 6.9। আচ্ছা, তারপরে প্রস্রাবের পিএইচ মান, প্রস্রাবের পিএইচ মান হচ্ছে 4.8 থেকে 7.5, 4.8 থেকে 7.5। তারপরে আসি আমরা রক্তের পিএইচ মান, আমরা জানি, তারপর লিখে দিচ্ছি। রক্তের পিএইচ মান আমাদের কত? 7.4, তাই না? রক্তের পিএইচ মান হচ্ছে আমাদের 7.4। এরপরে আমাদের ক্ষুদ্রান্তের পিএইচ মান হচ্ছে 7.5 থেকে 8, 7.5 থেকে 8.0, 7.5 থেকে 8.0। পাকস্থলীর অভ্যন্তরের পিএইচ মান, পাকস্থলীর অভ্যন্তরের পিএইচ মান হচ্ছে, পাকস্থলীর অভ্যন্তরের পিএইচ মান হচ্ছে 1.4 থেকে 2.0, 1.4 থেকে 2.0। আর আরেকটা আছে, বলি আমরা পিত্তরস। আমাদের আরেকটা রয়েছে কি? পিত্তরস। পিত্তরসের পিএইচ মান কত আমাদের? 7.4 থেকে 8.0, 7.4 থেকে 8.0। এরকম আরো অনেকগুলো পিএইচ মান রয়েছে, যে পিএইচ মানগুলো চার্ট কিন্তু আমি তোমাদেরকে অলরেডি এই ভিডিও লাইভটা শেষ করার পরে আমি কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন এই যে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগকৃত যে ঔষধ রয়েছে, সেই ঔষধগুলোর কার্যকর হওয়ার জন্য একটা সুন্দর একটা পরিবেশ আমাদের থাকতে হবে। ঠিক আছে, যেমন সঠিক মাত্রায় গৃহীত ঔষধ অসুস্থ তন্ত্রের পিএইচ পরিসরে সঠিকভাবে শোষিত হয়ে শরীরকে সুস্থ করে তোলায় কার্যকর ভূমিকা পালন করে। যেমন জ্বর এবং ব্যথা নিবারক ঔষধ আমরা কি জানি? অ্যাসপিরিন এবং প্যারাসিটামল। এটা কিন্তু বহুল ব্যবহৃত ওষুধ। জ্বর অথবা ব্যথা, শরীরের বিভিন্ন ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা, গা ব্যথা, এগুলো নিরাময়ের জন্য অ্যাসপিরিন এবং প্যারাসিটামল এগুলো কিন্তু অত্যন্ত ব্যবহার, মানে অনেক বেশি ব্যবহার হয় এগুলো। তো এই ওষুধগুলো সাধারণত অম্লধর্মী ওষুধের শোষণ পাকস্থলীতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কেননা পিএইচ এর মানটা এখানে আমাদের 1.4 থেকে
2.0। কেন? সাধারণত পাকস্থলীর অভ্যন্তরে এই ওষুধগুলো খাই আমরা, খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাকস্থলীতে চলে যায়, চলে গিয়ে আমাদের সেখানে শোষিত হয়। তো পাকস্থলীতে গিয়ে যদি শোষিত হয় তাহলে পাকস্থলীর পিএইচ মান হচ্ছে 1.4 থেকে 2.0। অবশ্যই এই পিএইচ মানের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ওই ওষুধগুলো বা মেডিসিনগুলো সেগুলো তৈরি করতে হয়, তাই না? আমরা যে খাবারগুলো খাই, যে ওষুধগুলো আমরা মুখে খাই, সেগুলো সবগুলোই কিন্তু আমাদেরকে এই পিএইচ মানের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তৈরি করতে হয়, তাই তো? আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি। আমরা সাধারণত দুর্বল ক্ষার জাতীয় ওষুধ যেমন ক্লোরোকুইন শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্ত্রে। কারণ ক্ষুদ্রান্তের পিএইচ মান হচ্ছে 7.8 7.5 থেকে, এই যে ক্ষুদ্রান্ত কোথায় গেল, ক্ষুদ্রান্তের পিএইচ হচ্ছে 7.5 থেকে 8.0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যে ওষুধগুলো সেবন করছি এবং এর কার্যকারিতার জন্য পিএইচ এর ভূমিকাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় আজকে যে পিএইচ এর উপরে এই যে পিএইচ এর গুরুত্ব বা মানুষের রক্তের যে পিএইচ, এগুলো নিয়ে অনেক তথ্যবহুল এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। তোমাদের কাছে কি মনে হয়? আজকের ক্লাসটা কিন্তু এ পর্যন্তই, ঠিক আছে? যদি তোমাদের কোনো ইনফরমেশন গ্যাপ হয়ে যায় বা কোনো জায়গা হয়তো বা আমি যেগুলো বললাম তোমাদের যদি মনে না থাকে, তাহলে তোমরা কি করবে? অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমি আগামীকালকে এই আজকের ক্লাসটা আপলোড করব। তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লাসটা যদি রিপিট করে দেখে নাও, তাহলে মনে হয় তোমাদের কারোর কাছে আর কোনো সমস্যা হবে না। আর সবশেষ কথা যেটা, সেটা হচ্ছে যে অনেকেই অ্যাডভান্স কোর্সের বিষয়ে আমার সঙ্গে কথা বলছো। তো তোমরা যারা ক্লাস শুরু করতে চাও, জয়েন্ট হতে চাও আমাদের সাথে, অ্যাকচুয়ালি কিন্তু এই অ্যাডভান্স ক্লাসে কিন্তু বেশ কিছু সুবিধা কিন্তু থাকবে। আমি যে ক্লাসগুলো তোমাদের রেগুলার নিচ্ছি সবগুলো কিন্তু এর বাইরেও কিন্তু আরো অনেক ম্যাথমেটিক্স রয়েছে, অনেক রিয়াকশন রয়েছে, আরো অনেক কিন্তু সৃজনশীল বেশ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো তোমাদের এই বেসিক ক্লাসে কিন্তু করানো হচ্ছে না। এগুলো কিন্তু সব কিছু কিন্তু অ্যাডভান্স ক্লাসে করানো হবে। তো এই অ্যাডভান্স ক্লাসে আমরা এই মাসের নতুন বছরের 1 জানুয়ারি থেকে শুরু করতে চেয়েছিলাম। তো সেটা আমরা একটু পিছিয়ে দিয়েছি, সেটা আশা করছি আর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে 15 জানুয়ারি থেকে আমরা শুরু করতে পারবো। তো তোমরা যারা এখনো জয়েন করোনি, তোমরা অবশ্যই আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারো। আর তোমাদের কিছু বলার থাকলে সেগুলো তোমরা বলতে পারো। আর অ্যাডভান্স ক্লাসের বিষয়বস্তু নিয়ে তোমাদের আরেকটা বলে রাখি তোমাদের জন্য, যে আমি অ্যাডভান্স ক্লাসের ফিটাও কমিয়ে দিয়েছি। আগে সেটা 5,000 ছিল, এখন সেটা 2,000 কমিয়ে 3,000 করেছি। একেবারে এখন থেকে সেই ক্লাসগুলো চলবে তোমাদের পরীক্ষার আগ দিন পর্যন্ত, এই ক্লাসগুলো কন্টিনিউ চলবে। তো অনেকেই একটা প্রশ্ন করছে যে স্যার এই কয়টা ক্লাস হবে? তো আমি তোমাদেরকে এই কথাটাই শুধু বলতে চাই যে একটা করে অধ্যায়, তোমাদের যে 2টা পার্ট রয়েছে, এই 2টা পার্টের প্রতিটা অধ্যায় অন্তত 3-4 বার করে শেষ হবে, অন্তত 3-4 বার করে শেষ করানো হবে, যাতে তোমাদের কোথাও কোনো প্রবলেম না থাকে। আমি অ্যাডভান্স ক্লাসে যারা ভর্তি হতে চাও বা অ্যাডভান্স ক্লাসগুলো করতে চাও, আমার একটাই কথা থাকবে যে সেখানে তোমরা যাতে বলতে না পারো যে স্যার আমার এই জিনিসটা কোনো সমস্যা আছে, এই কথাটা আমি কারো কাছ থেকে শুনতে চাই না। অর্থাৎ তার জন্য আমার যতগুলো ক্লাস নেওয়া প্রয়োজন, যতবার ক্লাস নেওয়া প্রয়োজন, যতবার একটা করে জিনিস বোঝানো প্রয়োজন, আমি ততবারই তোমাদেরকে বোঝাবো। এই কমিটমেন্টটা আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তো অ্যাডভান্স ক্লাসের বিষয়বস্তু তোমরা যারা জানো না তারা আমি কমেন্টে দিয়ে দিলাম, এই লিঙ্কে ক্লিক করে তোমরা গেলে বিস্তারিত জানতে পারবে। সবকিছু ডিটেলস আমি দিয়ে রেখেছি। আর অ্যাডভান্স কোর্সের প্রত্যেকটা ক্লাস জুমে হবে, প্রত্যেকটা ক্লাস জুমে। তোমরা ডিরেক্ট আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবে, তোমাদের যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তোমরা আমাকে ডিরেক্ট বলতে পারবে। হ্যাঁ, তো এটা একটা ফ্যাসিলিটিস বলতে পারো, তোমাদের জন্য সুবিধা। তোমাদের সুবিধার জন্য যা যা করা প্রয়োজন আমি সবকিছু করার চেষ্টা করব এবং করে যাচ্ছি। আমি সেই লক্ষ্যেই কাজ করছি, তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই লক্ষ্যে আমি কাজ করছি। তো এখন তোমরা বলো, আজকের ক্লাস সম্পর্কিত কোনো কিছু যদি তোমাদের বক্তব্য থাকে, বলার কিছু থাকে, অথবা অ্যাডভান্স কোর্স সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে বলতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আর কোনো আজকে টপিকস নিয়ে আর কোনো আলোচনা নেই। আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তোমরা বলতে পারো, কমেন্টে বলতে পারো, অথবা আমাকে ফোন করেও বলতে পারো। কমেন্টেও বলতে পারো অথবা আমাকেও ফোন করে বলতে পারো। স্যার বলো।
তোমাদের কিছু বলার আছে নাকি, বলো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। মনে হয় তোমাদের কারোরই কোনো কিছু বলা নেই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি লাইভটা শেষ করে ওই যে তোমাদের আমি ইনফরমেশন যে চার্টটা, সেই চার্টটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।